তেল আর পেট্রোলিয়াম আবিষ্কারের আগে মানুষ খুব অল্প কিছু শক্তির উৎসের উপর নির্ভর করত। দিনে সূর্যের আলোতেই কাজ সারত, কিন্তু সূর্য ডুবে গেলেই যেন জীবন থেমে যেত, চারপাশ ডুবে যেত অন্ধকারে। রাতে আলো পাওয়ার জন্য মানুষ জ্বালাতো কাঠ, কয়লার লাল আগুন কিংবা পশুর চর্বি থেকে তৈরি তেল। এই ছিল আলো পাওয়ার সাধারণ উপায়, কিন্তু এগুলো ছিল বেশ ব্যয়বহুল আর খুব তাড়াতাড়ি নিভে যেত। সপ্তদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিক পর্যন্ত ইউরোপ আর আমেরিকায় হোয়েল অয়েল মানে তিমির শরীরের তেল ছিল সবচেয়ে দামি আর গুরুত্বপূর্ণ জ্বালানি। মানুষ বিশাল সমুদ্র পাড়ি দিত, তিমিদের ধাওয়া করে তাদের হত্যা করত, আর তাদের শরীর থেকে তেল বের করে এনেই সেই তেলেই জ্বালাতো নিজেদের ঘরের বাতি। শহরের রাস্তা পর্যন্ত সেই তেলের আলোয় ঝলমল করে উঠত। কিন্তু এই আলো পাওয়ার মূল্য ছিল ভয়ানক। প্রতি বছর হাজার হাজার তিমি মারা যেত, যাতে ধনীদের বাড়ি ঝলমল করে, কিন্তু গরিব মানুষ তবুও কাটাতো অন্ধকারেই। ধীরে ধীরে তিমির সংখ্যা এতটাই কমে গেল যে মানুষ বুঝে ফেলল এভাবে আলো জোগানো কোনো দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এসে আলো পাওয়ার চাহিদা আরও বেড়ে গেল, কিন্তু তখন হোয়েল অয়েল পাওয়া খুব কঠিন হয়ে গেল এবং এর দামও আকাশ ছোঁয়া। তখন মানুষ ভাবতে শুরু করলো এমন একটা নতুন শক্তির উৎস খুঁজে বের করতে হবে যেটা হবে সস্তা, টেকসই এবং সর্বত্র পাওয়া যায়। আর সেই খোঁজই মানুষকে পৌঁছে দিল ক্রুড অয়েল, কাঁচা তেলের কাছে, এবং শুরু হলো পেট্রোলিয়ামের যুগ। একটা যুগ যা পৃথিবীর চেহারাই পাল্টে দিল। মজার বিষয় হলো তেল কিন্তু মানুষের কাছে একদম নতুন কিছু ছিল না, শুধু এর আসল শক্তিটা মানুষ তখনও বুঝে উঠতে পারেনি। হাজার হাজার বছর আগে মানুষ প্রাকৃতিক ডামার ব্যবহার করত বাড়ি বানানোর কাজে, দেওয়াল মজবুত করতে আর নৌকাগুলোকে পানির খোঁজে থেকে বাঁচাতে। পূর্ব এশিয়ার মানুষ তখন এই কাঁচা তেল ব্যবহার করত ঔষধ তৈরিতে, মশলা হিসেবে আর আগুন জ্বালানোর জন্যও। আজারবাইজানের মতো জায়গায় মানুষ শত শত বছর ধরে মাটির ওপরের স্তর থেকে হাত দিয়েই তেল তুলত, কিন্তু এগুলো ছিল খুব ছোট পরিসরের প্রচেষ্টা। আসল গল্প তখনও শুরু হয়নি। 1846 সালে কানাডার বিজ্ঞানী আব্রাহাম গেসনার ইতিহাস সৃষ্টি করলেন। তিনি প্রথমবার কেরোসিন উদ্ভাবন করলেন। এই কেরোসিন তৈরি হয়েছিল কয়লা আর তেল থেকে, আর অল্প সময়ের মধ্যেই এটি হয়ে উঠল সবচেয়ে সস্তা আর সহজে পাওয়া যায় এমন আলোর উৎস। এই আবিষ্কার মানুষের জীবনে এনে দিল এক বিশাল পরিবর্তন, কারণ এখন মানুষ সম্পূর্ণভাবে মুক্তি পেল হোয়েল অয়েলের ওপর নির্ভরতা থেকে। নির্ভরতার সেই যুগ থেকে মানুষকে মুক্তি দিলেও আসল বিপ্লব এলো 1859 সালে, যখন আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে বিশ্বের প্রথম সফল অয়েল খনন করা হয়। এর আগে মানুষ শুধুই সেই তেল ব্যবহার করত যেটা প্রাকৃতিকভাবে মাটির ওপর বেরিয়ে আসতো, কিন্তু প্রথমবার মেশিনের সাহায্যে পৃথিবীর গভীর থেকে তেল তোলা সম্ভব হলো। এই ছোট কূপটাই হয়ে উঠল আজকের মডার্ন অয়েল ইন্ডাস্ট্রির ভিত্তি। শুরুর দিকে এই তেল দিয়ে মূলত কেরোসিন তৈরি করা হতো, যা লণ্ঠনের আলো জ্বালানোর কাজে রাখত। কিন্তু যখন পৃথিবীতে এলো ইলেকট্রিক বাল্ব, তখন আলো পাওয়ার জন্য কেরোসিনের প্রয়োজন ধীরে ধীরে কমে গেল। তবুও ইতিহাস তখনই নিল এক নতুন মোড়, কারণ এক বিশাল বিপ্লব আসতে চলেছিল যা পুরো পৃথিবীটাই বদলে দেবে। ইঞ্জিন আর মোটর গাড়ির আবিষ্কারের পর তেলের দাম আর চাহিদা দুটোই আকাশ ছুঁয়ে ফেলল। তখন তেল শুধু আলোই দিচ্ছিল না, এটা হয়ে উঠল মেশিন, গাড়ি, জাহাজ, এমনকি এয়ারপ্লেন পর্যন্ত চালানোর প্রাণশক্তি। ড্রিলিং টেকনোলজির উন্নতির পর আমেরিকায় শুরু হলো এক নতুন উন্মাদনা, অয়েল রাশ, যেখানে সবাই তেলের খোঁজে পাগল হয়ে উঠল। অল্প সময়ে শত শত অয়েল খনন হলো, নতুন শহর গড়ে উঠল, আর তেল হয়ে গেল সম্পদ আর শক্তির প্রতীক। এই অয়েল ম্যাডনেস খুব দ্রুত ছড়িয়ে পড়ল রাশিয়া, ভেনেজুয়েলা আর মিডল ইস্ট পর্যন্ত, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার লুকিয়ে ছিল মাটির নিচে। 20 শতকের শুরুতে তেল আর শুধু শক্তির উৎস ছিল না, বরং পুরো আধুনিক সভ্যতার লাইফ লাইনে পরিণত হলো। কিন্তু এর সঙ্গে ছড়িয়ে পড়ল এক বিশাল ভুল ধারণা, যেটা আজও অনেকে সত্যি বলে বিশ্বাস করে বসে আছে। আজও অনেক মানুষ মনে করেন পেট্রোলিয়াম তৈরি হয় ডাইনোসরের শরীর থেকে, কিন্তু আসল কথা হলো এই ধারণা একদমই ভুল। বাস্তবে তেল তৈরি হয় অত্যন্ত ক্ষুদ্র সমুদ্রের প্রাণী যেমন শৈবাল আর প্ল্যাঙ্কটন থেকে। যখন এই অতি ক্ষুদ্র প্রাণীগুলো মারা যায়, তাদের দেহ সমুদ্রের গভীরে গিয়ে মাটি আর কাদার স্তরের নিচে লাখ লাখ বছর ধরে চাপা পড়ে থাকে। লক্ষ লক্ষ বছরের তাপ আর চাপের ফলে এই জৈব পদার্থগুলো ধীরে ধীরে পরিণত হয় পেট্রোলিয়ামে। আর আশ্চর্যের বিষয় হলো এই প্রক্রিয়া ঘটেছিল ডাইনোসরদের জন্মের অনেক আগেই, প্রায় 25 থেকে 36 কোটি বছর আগে। তবু প্রশ্ন থাকে, এই ডাইনোসর থেকে তেল ধারণাটা মানুষের মাথায় এলো কিভাবে? আসলে 1930-এর দশকে আমেরিকার সিনক্লেয়ার অয়েল নামে একটি কোম্পানি তাদের অয়েল ড্রাম আর বিজ্ঞাপনে ডাইনোসরের ছবি ব্যবহার করতে শুরু করে। এভাবেই মানুষের মনে ধীরে ধীরে গেঁথে গেল এই ভুল ধারণা যে তেল মানেই ডাইনোসরের অবশিষ্টাংশ। তাদের বিজ্ঞাপনে যখন ডাইনোসরের ছবি ব্যবহার করা শুরু হলো, তখন সেই ডাইনোসরের ইমেজ আর থিম এতটাই জনপ্রিয় হয়ে গেল যে 1932 সালে কোম্পানি
কোম্পানিটা সেটাকেই নিজের অফিসিয়াল লোগো বানিয়ে ফেললো। বিজ্ঞাপন, প্যাকেজিং, এমনকি বাচ্চাদের খেলনাতেও যখন সর্বত্র ডাইনোসরের ছবি দেখা যেতে লাগলো, তখন সাধারণ মানুষের মনে বসে গেল একটাই ধারণা, সম্ভবত তেলের সঙ্গে ডাইনোসরের কোনো গভীর সম্পর্ক আছে। তেলের ড্রাম, কোম্পানির লোগো, বিজ্ঞাপন আর খেলনার মধ্যে এই ডাইনোসরের ছবিগুলো ধীরে ধীরে মানুষের মনে একটা ভুল ধারণা গেঁথে দিল। আজ অনেকেই সেই ভুলকেই সত্যি বলে বিশ্বাস করে বসে আছে। কালো তেল মানে ব্ল্যাক গোল্ড, যার যত বেশি মজুদ সেই দেশ তত বেশি ধনী আর শক্তিশালী। তেলের চাহিদা আর দাম এতটাই বেশি যে পৃথিবীর নানা দেশে প্রতি মাসেই শত শত নতুন অয়েল কূপ খনন করা হয়। কিছু বড় বড় এনার্জি কোম্পানি তো এক সপ্তাহের মধ্যেই নতুন কূপ খনন করতে সক্ষম। কিন্তু এই কূপ থেকে তেল তোলা কিন্তু একেবারেই সহজ কাজ নয়। এর জন্য লাগে উন্নত টেকনোলজি, লাগে অনেক সময় আর বিপুল পরিমাণ টাকা। কাঁচা তেল বা ক্রুড অয়েল থাকে পৃথিবীর গভীরে, প্রায় 1.5 থেকে 4 কিলোমিটার নিচে, কোটি কোটি বছর পুরনো শক্ত শিলাস্তরে ফাঁকে ফাঁকে বন্দী হয়ে। এই তেল পর্যন্ত পৌঁছাতে যে ড্রিলিং মেশিনগুলো কাজ করে তাদের শক্তি অবিশ্বাস্য রকমের বেশি। তারা মাটির গভীরে ছিদ্র করতে করতে নিচে নেমে যায়, পাথর ভেঙে নিজেদের পথ তৈরি করে নেয়। এই কাজ সত্যি ভয়ঙ্কর বিপজ্জনক। এত গভীরে তাপমাত্রা আর চাপ থাকে ভয়ানক মাত্রায়, তাই সামান্য একটা ভুলও মারাত্মক বিস্ফোরণের কারণ হয়ে উঠতে পারে। তেল উত্তোলনে নিয়োজিত কর্মীরা প্রতিটা মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। একটা ছোট ভুলই পুরো টিমের জন্য হয়ে উঠতে পারে বিপজ্জনক। আর যখন অবশেষে তেল পাওয়া যায় তখন শুরু হয় আসল যুদ্ধ, পরিশ্রম আর নিয়ন্ত্রণের যুদ্ধ। শুরুতে যখন চাপ বেশি থাকে তখন কাঁচা তেল নিজের চাপে ফেটে উঠে আসে মাটির ওপরে, কিন্তু যখন সেই ন্যাচারাল প্রেসার কমে যায় তখন ব্যবহার করা হয় এক বিশাল পাম্পিং মেশিন। বাইরে থেকে দেখতে এটা হয়তো একটা দোল খাওয়া লোহার মেশিনের মতো লাগে, কিন্তু এর আসল শক্তি মাটির শত শত মিটারের নিচে পৌঁছে যায়। এই মেশিন ধীরে ধীরে পৃথিবীর গভীর থেকে ক্রুড অয়েল টেনে ওপরে তুলে আনে। যখন তেল ওপরে উঠে আসে তখন সেটাকে পাইপলাইন আর বিশাল ট্যাঙ্কার দিয়ে পাঠানো হয় রিফাইনারিতে, মানে সেই জায়গায় যেখানে কাঁচা তেলকে প্রক্রিয়াজাত করা হয়। সেই জায়গাটায় আসলে গল্পটাকে নিয়ে যায় একদম রোমাঞ্চকর মোড়ে। অনেকে মনে করেন বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি নিশ্চয়ই কোনো গালফ দেশে হবে, কিন্তু আসল সত্য হলো একদম উল্টো। বিশ্বের সবচেয়ে বড় অয়েল রিফাইনারি আছে ভারতের গুজরাটের জামনগরে। এই অসাধারণ স্থানের নাম হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রির জামনগর রিফাইনারি। এক কথায় বললে এখানে প্রতিদিন প্রায় 1.2 মিলিয়ন ব্যারেলেরও বেশি কাঁচা তেল প্রসেস করা হয়। 7,500 একর জায়গা জুড়ে বিস্তৃত এই এলাকাটা এতটাই বিশাল, এখানে থাকা বিল্ডিং, পাইপলাইন আর বিশাল ট্যাঙ্কগুলো দেখে মনে হয় এ যেন একটা ছোট শহর দাঁড়িয়ে আছে। এই রিফাইনারি থেকে তৈরি পেট্রোল, ডিজেল, কেরোসিন আর ডামার বিশ্বের 100-এরও বেশি দেশে রপ্তানি করা হয়। এখন চলুন দেখি কাঁচা তেলকে রিফাইন করার পর কিভাবে আমরা পাই আলাদা আলাদা পেট্রোলিয়াম প্রোডাক্ট। মাটির নিচে থেকে উঠে আসা কাঁচা তেল ঘন, কালো আর তীব্র গন্ধযুক্ত হয়। এই অবস্থায় এটা সরাসরি ব্যবহার করা যায় না। রিফাইনিং প্রক্রিয়ায় তেলের ভেতরের আলাদা আলাদা উপাদানগুলোকে একটা আরেকটা থেকে পৃথক করা হয়, যেখান থেকে তৈরি হয় পেট্রোল, ডিজেল আর কেরোসিন। এগুলো আজকের জীবনে একেবারেই অপরিহার্য। এই দামি জ্বালানিগুলোর কারণেই কাঁচা তেলকে বলা হয় ব্ল্যাক গোল্ড। কাঁচা তেলের ভেতর থাকে নানা আকার ও ওজনের হাইড্রোকার্বন, তাই এগুলোকে আলাদা করা খুব জরুরি। এই পার্থক্য অনুযায়ী তাদের আলাদা করার যে প্রক্রিয়া তাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। অবশেষে কাঁচা তেল ঢোকানো হয় একটা উঁচু টাওয়ারের মতো ট্যাঙ্কে, যেটাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলাম। এই টাওয়ারের ভেতর তেলকে গরম করা হয় প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তখন তেলের বিভিন্ন উপাদান বিভিন্ন মাত্রায় বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠতে থাকে এবং বিভিন্ন স্তরে গিয়ে ঠান্ডা হয়ে জমে যায়। যখন সেই বাষ্প টাওয়ারের ভেতর ওপরে ওঠে তখন তা বিভিন্ন মাত্রায় ঠান্ডা হয়ে আলাদা আলাদা স্তরে ঘনীভূত হয়ে জমা হয়। এই মুহূর্তটাই আসলে সবচেয়ে জাদুকরী, যখন দেখতে সাধারণ একটা কালো তরল যেটা বাইরে থেকে তেমন মূল্যবান মনে হয় না, রূপ নেয় আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জ্বালানিতে। এখন একটু ভাবুন, কনডেনসেশন বা ঘনীভবনে আসলে কি ঘটে। চলুন একটা সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন 1 গ্লাস পানিতে লবণ মেশানো হয়েছে। শুধু দেখে বোঝা প্রায় অসম্ভব। যখন লবণ আর পানি একসাথে মিশে থাকে তখন প্রথম দেখায় বোঝা যায় না কিভাবে দুটোকে আলাদা করা যায়, কিন্তু যতক্ষণে পানিটা গরম করা হয় সবকিছু বদলে যায় আর পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে। পানির বয়েলিং পয়েন্ট হলো প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু লবণের জন্য এই তাপমাত্রা তার চেয়ে অনেক বেশি। তাই যখন পানি গরম হয় তখন সেটি ভাপ হয়ে ওপরে উঠে যায় আর লবণ নিচে রয়ে যায়। যখন এই ভাপ কোনো ঠান্ডা সারফেসের সাথে ধাক্কা খায় তখন সেটি ছোট ছোট পানির ফোঁটায় পরিণত হয়ে আলাদা পাত্রে জমা হয়। ফলাফল কি? একদিকে থেকে যায় লবণ আর অন্যদিকে আমরা পাই একদম বিশুদ্ধ পানি। এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় সংঘনন বা কনডেনসেশন, যেখানে ভাপ ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হয়। ঠিক একইভাবে ক্রুড অয়েলকেও ভাগ করা হয়।
ভারী উপাদানগুলো নিচে জমে, হালকা উপাদানগুলো উপরে উঠে আসে। এভাবেই তৈরি হয় আমাদের দৈনন্দিন জীবনের চালকা শক্তি, ফুয়েল বা জ্বালানি। এই বিশাল টাওয়ারের ভেতরে যাত্রা শুরু হয় একদম ওপরের দিক থেকে। সবচেয়ে ওপরে জমে এলপিজি, মানে সেই গ্যাস যা আমরা রান্নাঘরে ব্যবহার করি। তার নিচেই জমে পেট্রোল, যেটা দিয়ে আমাদের গাড়ি আর বাইক চলে। এর পরের স্তরে থাকে ন্যাফথা, যা প্লাস্টিক, কেমিক্যাল আর মেডিসিন তৈরির মূল কাঁচামাল। এর নিচে থাকে কেরোসিন আর এটিএফ, মানে এয়ারক্রাফট টারবাইন ফুয়েল, বিমান জ্বালানি। তারও নিচে থাকে ডিজেল, যা ট্রাক, বাস আর ট্রেন চালাতে ব্যবহৃত হয়। আরও নিচে পাওয়া যায় লুব্রিকেটিং অয়েল, যা ইঞ্জিনের যন্ত্রাংশকে মসৃণ রাখে। তারপর আসে ফুয়েল অয়েল, যা বড় বড় ফ্যাক্টরি আর শিপে পুড়িয়ে ব্যবহার করা হয়। সবচেয়ে নিচে জমে অ্যাসফাল্ট বা বিটুমিন, যা দিয়ে তৈরি হয় সড়কের কালো স্তর। কিন্তু এখানে শেষ নয়, রিফাইনিং প্রক্রিয়ায় আরও কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়, যেমন সালফার আর হাইড্রোজেন। আর হ্যাঁ, যে পেট্রোলিয়াম জেলি আমরা স্কিন কেয়ারে বা ল্যাম্পে দেখি, সেটাও কিন্তু কাঁচা তেল থেকেই তৈরি। এক ব্যারেল প্রায় 159 লিটার ক্রুড অয়েল রিফাইন করলে তৈরি হয় নানা রকমের পেট্রোলিয়াম প্রোডাক্ট। আনুমানিকভাবে এক ব্যারেল তেল থেকে পাওয়া যায় প্রায় 72 লিটার পেট্রোল, 34 লিটার ডিজেল, 14 লিটার কেরোসিন, আর বাকি অংশ রূপ নেয় লুব্রিকেন্ট, প্লাস্টিক আর বিভিন্ন কেমিক্যালে। রিফাইনিং শেষ হওয়ার পর পেট্রোল পৌঁছে যায় বিশাল আন্ডারগ্রাউন্ড পাইপলাইন দিয়ে টার্মিনালে। তারপর সেখানে তা ভরে ফেলা হয় ট্রাক বা ট্যাঙ্কারে, এবং সেখান থেকে শুরু হয় তার নতুন যাত্রা। এরপর সেই পেট্রোল পৌঁছে দেওয়া হয় আপনার কাছের পেট্রোল পাম্পে। রিফাইনারি থেকে বিশাল বিশাল ট্যাঙ্কারে ভরে সে পেট্রোল পাঠানো হয় বিভিন্ন দেশের পাম্পে। কিন্তু শুনে যেমন সহজ লাগে, ট্যাঙ্কারে পেট্রোল ভরাটা কিন্তু মোটেও ততটা সহজ নয়। কারণ এখানে যদি সামান্য একটা স্পার্কিং পড়ে যায়, তাহলে মুহূর্তের মধ্যেই ঘটতে পারে ভয়াবহ বিস্ফোরণ। এ কারণেই সেফটির জন্য প্রতিটি পেট্রোল ট্যাঙ্কারে প্রথমেই গ্রাউন্ডিং কেবল দিয়ে যুক্ত করা হয়, যাতে গাড়ির মধ্যে জমে থাকা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। এরপর বিশেষ ধরনের সেন্সর আর পাইপ সিস্টেমের সাহায্যে পেট্রোলের ভ্যাপার বা বাষ্পগুলোকে আবার সংগ্রহ করা হয়, যাতে সেগুলো বাতাসে মিশে কোনোভাবে আগুন বা বিস্ফোরণের কারণ না হয়। এই সমস্ত নিরাপত্তা প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিদিন লাখ লাখ লিটার পেট্রোল সম্পূর্ণ নিরাপদভাবে পৌঁছে দেওয়া হয় দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।